হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব আমাদের পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেকেন্ড ইউনিট টেস্ট, যেটা আমাদের আগস্ট মাসে হবে। তার আমরা কিছু নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি এবং সেটা পিডিএফ ফর্মে তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে। তাহলে আরম্ভ করি মক টেস্ট। এই প্রশ্নপত্রটা নিয়ে উত্তরগুলো আলোচনা করি। দেখো, 1 নম্বর প্রশ্নে আছে, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1.1 প্রশ্ন হচ্ছে যে সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত। দেখো, উত্তর হচ্ছে 3636 মিটার বা 11,929 ফুট। 1.2 আসছে, দেখো বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত। বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত, না তো হচ্ছে হাওড়া জেলায়। 1.3 একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও, অর্থাৎ প্রকৃতি থেকে যে কীটনাশকটা পাওয়া যায় সেটা হচ্ছে নিম তেল বা নিমের তেল। 1.4 সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত। সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত। বর্ধমান জেলায় সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত। 1.5 দেখো যে মহানন্দার জন্ম কোথায়। মহানন্দার জন্ম কোথায়? মহানন্দার জন্ম হয়েছে হিমালয় পর্বতের দার্জিলিং জেলার মহালদিরাম পাহাড়ে। ঠিক আছে, হিমালয় পর্বতের দার্জিলিং জেলার মহালদিরাম পাহাড়ে। পরের প্রশ্ন দেখো, 1.6 ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। 1.7 কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। এর উত্তর দেখো, স্বামী বিবেকানন্দ মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। 1.8 তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিলেন। তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিলেন? তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার নারকেলবাড়িয়া গ্রামে। উত্তর চব্বিশ পরগনা জেলার নারকেলবাড়িয়া গ্রামে। পরের প্রশ্ন 1.9 চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত। চন্দ্রকেতুগড় হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি প্রত্নতাত্ত্বিক স্থান। 1.10 দুটি শকুন সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। দেখো, 1 নম্বর হচ্ছে রাজা ভাত খাওয়া শকুন প্রজনন কেন্দ্র, যেটা জলপাইগুড়িতে অবস্থিত পশ্চিমবঙ্গের, এবং 2 নম্বর হচ্ছে জটায়ু সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র, যেটা হরিয়ানার পিঞ্জরে অবস্থিত। তাহলে 1 নম্বর প্রশ্নের 10টা প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নতে বলছে নিচের বিবৃতিগুলো শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সেটা লিখতে হবে। 2.1 বারুইপুরে ভালো পেয়ারা চাষ হয়। এটা শুদ্ধ না অশুদ্ধ? দেখো, এটা শুদ্ধ। 2 নম্বর হচ্ছে সাদা অর্কিডের শহর হলো কার্শিয়াং। সাদা অর্কিডের শহর হলো কার্শিয়াং। এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা শুদ্ধ, অর্থাৎ ঠিক। 2.3 বাঁকুড়া জেলার ফজলি আম বিখ্যাত। বাঁকুড়া জেলার ফজলি আম বিখ্যাত, এটা ঠিক না ভুল বলো তো? দেখো, এটা ভুল, অশুদ্ধ। মালদা জেলার ফজলি আম বিখ্যাত। 2.4 শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। এটা ঠিক না ভুল? এটা ঠিক, অর্থাৎ এটা শুদ্ধ। তো 2 নম্বর প্রশ্ন হলো। এবার আমরা আগাবো 3 নম্বর প্রশ্নের দিকে। 3 নম্বর প্রশ্নে একটা ছক দিয়েছে, এটা ম্যাচ করতে হবে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। বাম স্তম্ভে দেখো 3.1 আছে জৈব সার, 3.2 কীটনাশক, 3.3 বাঁশের কেল্লা, 3.4 সতীদাহ প্রথা রদ, 3.5 খনিজ সম্পদ। এখানে ক আছে তিতুমির, খ আছে কয়লা, গ আছে রাজা রামমোহন রায়, ঘ আছে গোবর, ও আছে নিম তেল। তাহলে এগুলো আমরা দেখি কোনটার সঙ্গে কার। জৈব সারের সঙ্গে কার মিলছে? জৈব সারের সঙ্গে গোবর। গোবর থেকে আমরা কি পাই? জৈব সার পাই। কীটনাশক, কীটনাশক হচ্ছে প্রাকৃতিক কীটনাশকও বলতে পারো, নিম তেল। বাঁশের কেল্লা, বাঁশের কেল্লা হচ্ছে তিতুমিরের তৈরি, যেটা আগে আমরা প্রশ্নতে ছিল। সতীদাহ প্রথা রদ করেছিলেন কে? সতীদাহ প্রথা রদ করেছিলেন রাজা রামমোহন রায়। খনিজ সম্পদ, অর্থাৎ মাটির তলায় যে সম্পদগুলো পাওয়া যায় তাকে বলে খনিজ সম্পদ, সেটা হচ্ছে কয়লা। তাহলে 3 নম্বর প্রশ্ন হলো। 4 নম্বর প্রশ্ন দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণিত 3 = 6। তো 6 নম্বরের প্রশ্ন, 4টে প্রশ্ন দেওয়া আছে, তোমাদেরকে 3টে প্রশ্ন উত্তর করতে হবে। 4.1 প্রশ্ন হচ্ছে যে নিত্যবহ নদী কাকে বলে। নিত্যবহ নদী কাকে বলে? দেখো, যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং যা বরফ গলা জল বা বৃষ্টির জলের মাধ্যমে পুষ্ট হয় তাদের নিত্যবহ নদী বলে।
উদাহরণস্বরূপ হচ্ছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র ইত্যাদি। অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকে সেই জলটা হয় বরফ গলা জল হতে পারে বা বৃষ্টি জলে পুষ্টও হতে পারে। হ্যাঁ, নিত্যবহ নদী। পরের প্রশ্ন হচ্ছে যে 4.2 লুপ্তপ্রায় মাছ কাকে বলে, উদাহরণ দাও। লুপ্তপ্রায় মাছ কাকে বলে? যে সমস্ত মাছ আগে অনেক দেখা যেত কিন্তু এখন সংখ্যায় খুব কম দেখা যায় তাদের লুপ্তপ্রায় মাছ বলে। উদাহরণস্বরূপ ন্যাদোস, খুরশুলা, সরপুঁটি, মোরালা প্রভৃতি মাছ। এগুলো আগে অনেক দেখা যেত, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই জন্য এগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে 4.3 সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব কি? দেখো যে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক কৃষি সরঞ্জামের ব্যবহারের প্রয়োজন দেখা যায় এবং এই আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে ফসলের উৎপাদন অনেকটাই বৃদ্ধি পায়। এটি ভারতের ইতিহাসে সবুজ বিপ্লব নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো 4.4 ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য লিখো। ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো সুন্দরবনে পাওয়া যায়, সেগুলো হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে ম্যানগ্রোভ গাছের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো শ্বাসমূল এবং বীজ অঙ্কুরোদ্গম। এই দুটো কি? এগুলো হচ্ছে যে ম্যানগ্রোভ গাছের শিকড় মাটির ওপরে উঠে আসে এবং শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে, যা শ্বাসমূল নামে পরিচিত। এছাড়াও ম্যানগ্রোভ গাছের বীজ ঝরে পড়ার আগে গাছে অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ অঙ্কুরিত হয়ে যায় গাছেই, যা ভিভিপ্যারিটি নামে পরিচিত। এবং গাছে আগে অঙ্কুরোদ্গম হয়ে যায়, সেটা নিচে পড়ে সঙ্গে সঙ্গে গাছটা মরে না, হয়ে যায়। এই হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন দেখো, একটি প্রশ্নের উত্তর দাও। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের যে অবদান সেগুলো দেখো, লিখে দিয়েছি। রাজা রামমোহন রায়ের সময়কালে সমাজ ব্যবস্থা ছিল অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে নিমজ্জিত। ঘুণধরা সমাজ ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা ছিল অনবদ্য। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদানগুলি হল: 1. সতীদাহ প্রথা রদ। সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান হল সতীদাহ প্রথার বিলোপ সাধন। তার অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় 1829 সালে 17 নভেম্বর লর্ড বেন্টিং সতীদাহ প্রথা আইন প্রণয়নের মাধ্যমে এই প্রাচীন অমানবিক সতীদাহ প্রথা অবসান ঘটায়। 2. ধর্মীয় সংস্কার। রাজা রামমোহন রায় তৎকালীন সমাজের অন্ধবিশ্বাস ও ধর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। 3. নারী অধিকার রক্ষা। পিতা বা স্বামী মৃত্যুর পর বা অন্য কোনো কারণে নারীদেরকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, এর বিরুদ্ধে রাজা রামমোহন রায় প্রতিবাদ করেছিলেন। 4. বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরোধিতা। রাজা রামমোহন রায় বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরোধিতা করতেন। 5. ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 1830 সালে এই ব্রাহ্ম সভার নাম পরিবর্তন করে ব্রাহ্ম সমাজ রাখা হয়। তাহলে এই রাজা রামমোহনের যে এই পয়েন্টগুলো, যে সতীদাহ প্রথা রদ, ধর্মীয় সংস্কার করেছিলেন, নারীর অধিকার রক্ষা করেছিলেন, বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরোধিতা করেছিলেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এই পয়েন্টগুলো মনে রেখে এগুলো একটু একটু করে লিখে দেবে, তাহলে তোমরা এই নাম্বারটা পেয়ে যাবে এবং উত্তরটা খুব ভালো হবে। হ্যাঁ, তোমরা এগুলো পড়বে, লিখবে, আর কি করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঘন্টা বেল বাজাবে, ঠিক আছে, একটা লাইক দিয়ে দেবে। তাহলে ধন্যবাদ তোমাদের দেখার জন্য। বাই।